প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো এবং সুস্থ আছো। প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের রসায়ন বিজ্ঞান বইয়ের একাদশ অধ্যায়ের খনিজ সম্পদ এবং জীবাশ্ম নিয়ে আলোচনা করছি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু বোর্ডে লক্ষ্য করি যে এখানে আমরা একটি যৌগের নাম দেখছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে এই যে যৌগ, এই যৌগটা দুইটি মৌলের সমন্বয়ে গঠিত। একটি হচ্ছে কার্বন এবং আরেকটি হচ্ছে হাইড্রোজেন। কার্বন এবং হাইড্রোজেন, কার্বনের দুটি পরমাণু এবং হাইড্রোজেনের 6টি পরমাণু নিয়ে এই যৌগটা গঠিত, যার নাম হচ্ছে ইথেন। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে এই যে এখানে কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগকে কি বলে নিশ্চয়ই তোমরা জানো। কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগকে জৈব যৌগ বলে অথবা হাইড্রোকার্বন যৌগ বলে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা হাইড্রোকার্বন সম্পর্কে আলোচনা করব। হাইড্রোকার্বন সম্পর্কে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি, একটু আগেই বলেছি যে কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগকে এই হাইড্রোকার্বন যৌগ বলে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এর আগে তোমাদেরকে একটি উদাহরণ দিয়ে দেখিয়েছি। তো এই হাইড্রোকার্বন যৌগ দুই ধরনের বা দুই ভাগে বিভক্ত। শিক্ষার্থী বন্ধুরা, একটা হচ্ছে এলিফ্যাটিক, একটা হলো এলিফ্যাটিক হাইড্রোকার্বন। একটি হচ্ছে এলিফ্যাটিক হাইড্রোকার্বন, আরেকটি হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। তো শিক্ষার্থী বন্ধুরা, এলিফ্যাটিক হাইড্রোকার্বন, আমরা এই এলিফ্যাটিক শব্দটির অর্থ হচ্ছে চর্বিজাত। সেটা প্রাণীর দেহ থেকে পাওয়া গিয়েছিল বলে এটার নামকরণ করা হয়েছে এলিফ্যাটিক হাইড্রোকার্বন। তো শিক্ষার্থী বন্ধুরা, এই এলিফ্যাটিক হাইড্রোকার্বনকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মুক্ত শিকল, একটা হচ্ছে মুক্ত শিকল হাইড্রোকার্বন, আরেকটা হচ্ছে বদ্ধ শিকল হাইড্রোকার্বন। একটা হচ্ছে মুক্ত শিকল হাইড্রোকার্বন, আরেকটা হচ্ছে বদ্ধ শিকল হাইড্রোকার্বন। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু দেখি CH2 CH3। আমরা এখানে একটি যৌগের নাম দিচ্ছি। আমরা যদি এটা দেখি শিক্ষার্থী বন্ধুরা, যে CH2 সিঙ্গেল বন্ড CH2, আবার CH2 সিঙ্গেল বন্ড CH2 এরকম। তো শিক্ষার্থী বন্ধুরা, এই দুইটি যৌগের মধ্যে এটা দেখাই যায় যে তার এই দুই প্রান্তের যে কার্বন পরমাণুগুলো আছে, এগুলো মুক্ত অবস্থায় আছে। অর্থাৎ এই দুই প্রান্তের কার্বন পরমাণুগুলো মুক্ত অবস্থায় আছে। তো যে যৌগের এই দুই প্রান্তের যে কার্বন পরমাণুগুলো আছে, সেগুলো যদি মুক্ত অবস্থায় থাকে, তাহলে সেটাকে আমরা বলি মুক্ত শিকল হাইড্রোকার্বন। শিক্ষার্থী বন্ধুরা, আর এখানে দেখো শিক্ষার্থী বন্ধুরা, যে এখানে এটা একটা বলয় অথবা একটা চক্র তৈরি হয়েছে। অর্থাৎ যে সমস্ত হাইড্রোকার্বনে এই ধরনের বলয় অথবা চক্রাকারে থাকে, সেটাকে আমরা বদ্ধ শিকল
হাইড্রোকার্বন বলি। অর্থাৎ এই ক্ষেত্রে প্রান্তীয় যে কার্বন পরমাণুগুলো আছে সেগুলো মুক্ত অবস্থায় থাকে না, সেগুলো বদ্ধ অবস্থায় থাকে, এই জন্য এটাকে বদ্ধ শিকল হাইড্রোকার্বন। এবং এইখানে দুই প্রান্তের কার্বনগুলো মুক্ত অবস্থায় থাকে বিধায় এগুলোকে মুক্ত শিকল হাইড্রোকার্বন বলা হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা এই মুক্ত শিকল হাইড্রোকার্বনকে আবার দুই ভাগ করা যায় বা দুই ধরনের। একটা হচ্ছে সম্পৃক্ত মুক্ত শিকল, একটা হলো সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন, আরেকটা হচ্ছে অসম্পৃক্ত মুক্ত শিকল। একটা হচ্ছে সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন, আরেকটা হচ্ছে অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই ক্ষেত্রে যদি দেখি যে এখানে CH3 সিঙ্গেল বন্ড, CH2 সিঙ্গেল বন্ড, CH3, এটা হচ্ছে প্রোপেন। তো আমরা এই প্রোপেনে আমরা দেখছি যে এখানে কার্বন কার্বন একক বন্ধন আছে। এখানে কার্বনের যে বন্ধনগুলো আছে এই বন্ধনগুলো একক বন্ধনে আছে। এই ক্ষেত্রে যদি আমরা এখানে একটা উদাহরণ দিই যে আমি যদি এরকম দেখাচ্ছি যে সি সিঙ্গেল বন্ড সি সিঙ্গেল বন্ড, সি ডাবল বন্ড সি, এবং এইখানে 3, এইখানে হচ্ছে H, এখানে হচ্ছে 2। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটু লক্ষ্য করো যে এখানে কার্বন পরমাণুগুলো কার্বন একক বন্ধনে যুক্ত আছে, আর এইখানে দুইটা কার্বন পরমাণুর মধ্যে একটা দ্বিবন্ধন আছে, অর্থাৎ ডাবল বন্ড আছে। তো যে সমস্ত যৌগে এই কার্বন একক বন্ধন বিদ্যমান থাকে এগুলোকে সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন বলে। আর যে সমস্ত যৌগে কার্বন অন্তত একটি দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন থাকে, সেগুলোকে আমরা অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন বলি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আবার এখানে এই অসম্পৃক্ত মুক্ত শিকলটা আবার দুই ধরনের। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি একটু দেখি যে এটা কিরকম। একটা হচ্ছে, এটার নাম হচ্ছে, একটা হচ্ছে অ্যালকিন, আরেকটা হচ্ছে অ্যালকাইন। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু আগে বলছি যদি কার্বন এরকম দ্বিবন্ধন থাকে তাহলে এটা অ্যালকিন, আর যদি কার্বন এরকম ত্রিবন্ধন থাকে তাহলে এটা হচ্ছে কার্বন দ্বিবন্ধন থাকলে অ্যালকিন, আর কার্বন ত্রিবন্ধন থাকলে এটা হচ্ছে অ্যালকাইল। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে এই এলিফ্যাটিক হাইড্রোকার্বনের বর্ণনাটা আমরা দিলাম এখানে। আবারও আমরা বলছি যে এলিফ্যাটিক হাইড্রোকার্বন প্রধানত দুই ধরনের, দুই ভাগে এগুলোকে ভাগ করা যায়। একটা মুক্ত শিকল হাইড্রোকার্বন, এই মুক্ত শিকল হাইড্রোকার্বনের যে প্রান্তীয় যে কার্বনগুলো এগুলো মুক্তভাবে থাকে, আর বদ্ধ শিকল হাইড্রোকার্বনের মধ্যে এরকম মুক্ত শিকল কার্বন থাকে না। এই কার্বনগুলো পরস্পরের সাথে একটি বলয় অথবা চক্রাকারে থাকে। মুক্ত শিকল হাইড্রোকার্বন আবার দুই ধরনের, একটা সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন আর একটা অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। সম্পৃক্ত মুক্ত শিকল হচ্ছে যেই যৌগে কার্বন একক বন্ধন বিদ্যমান থাকে সেটা হচ্ছে সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। আর যে সমস্ত যৌগে অন্তত একটি কার্বন দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন বিদ্যমান থাকে এগুলোকে আমরা অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন বলি। অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বনকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা অ্যালকিন আর একটা হচ্ছে অ্যালকাইল। অ্যালকিন হচ্ছে কার্বন যদি দ্বিবন্ধন হয়, যে যৌগে কার্বন অন্তত একটি দ্বিবন্ধন বিদ্যমান থাকে সেটা অ্যালকিন, আর যদি কার্বন একটা ত্রিবন্ধন থাকে এটাকে আমরা অ্যালকাইন বলি। তো শিক্ষার্থী বন্ধুরা, বদ্ধ শিকল হাইড্রোকার্বনকেও আবার দুই ভাগে ভাগ করা যায়। বদ্ধ শিকল হাইড্রোকার্বনকেও আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আমরা একটু আগে যেটা বলছি যে একটা হচ্ছে সম্পৃক্ত বদ্ধ শিকল, আর একটা হচ্ছে অসম্পৃক্ত।
অসম্পৃক্ত বদ্ধ শিকল। তো সম্পৃক্ত বদ্ধ শিকলে আমরা যদি একটা উদাহরণ দিই শিক্ষার্থী বন্ধুরা, এখানে এত সিঙ্গেল বন্ড টু, এটা হচ্ছে সাইক্লোবিউটেন, এখানে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান। আমরা যদি এখানে আবার একটা উদাহরণ দিচ্ছি যে ডাবল বন্ড দিয়ে, এইখানে এইচ সিঙ্গেল বন্ড CH2, এইচ সিঙ্গেল বন্ড CH2, তো এইখানে একটা কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, এটা হচ্ছে সাইক্লোবিউটেন। তো শিক্ষার্থী বন্ধুরা এরকম থাকে, যদি এরকম কার্বন কার্বন একক বন্ধনের বলয় অথবা চক্র থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা সম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন বলবো। আর যদি এরকম থাকে যে একটি কার্বন কার্বন দ্বিবন্ধন কিন্তু এটা বলয় বা চক্রাকারে থাকে, তাহলে আমরা সেটাকে অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন বলবো। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা অ্যালিফেটিক হাইড্রোকার্বনের কথা বলছি। এবার শিক্ষার্থী বন্ধুরা অ্যারোমেটিক হাইড্রোকার্বন, এই অ্যারোমেটিক শব্দটি এরোমা, গ্রিক শব্দ এরোমা থেকে এসেছে, যেটার অর্থ হচ্ছে সুগন্ধ। তো শিক্ষার্থী বন্ধুরা এটা সাধারণত 5, 6 কিংবা 7 সমতলীয় যৌগ হিসাবে থাকে। যেমন আমরা যদি একটা উদাহরণ দেখি যে এরকম একটা চক্র থাকে, এখানে কার্বন কার্বন একটা একক বন্ধন থাকবে, তারপরে দ্বি, এরপরে একক, এরপরে দ্বিবন্ধন, এরপরে একক এবং দ্বিবন্ধন থাকে। যেমন এটা হলো বেনজিন। তাইলে কি হলো যে একটি একক বন্ধন, এরপরে একটি দ্বিবন্ধন থাকবে। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস আমরা এবার দেখব। আমি একসাথেই তোমাদেরকে অনেকগুলো বিষয় এখানে সংযোজন করেছি। শিক্ষার্থী বন্ধুরা এখানে একটু লক্ষ্য করো যে এখানে আমি যৌগের নাম লিখছি অ্যালকেন, এরপরে অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড, ফ্যাটি অ্যাসিড, কিটোন, এস্টার এবং ইথার। এগুলো কার্যকরীমূলক কিভাবে উচ্চারণ করতে হয়, সাধারণ সংকেত, এবং আমরা একটি করে উদাহরণ দিয়ে এখানে দেখবো শিক্ষার্থী বন্ধুরা। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে অ্যালকেন, আমরা অ্যালকেনের কার্যকরীমূলক হচ্ছে এরকম, এটা হচ্ছে অ্যালকেনের কার্যকরীমূলক। অ্যালকিনের কার্যকরীমূলক আমরা জানি কার্বন কার্বন দ্বিবন্ধন এবং অপর বন্ধনগুলো হাইড্রোজেনের সাথে এরকম থাকে। অ্যালকাইন ত্রিবন্ধন থাকবে এরকম, অপর বন্ধন থাকবে। অ্যালকোহলের কার্যকরীমূলক হচ্ছে OH, তারপরে অ্যালডিহাইড CHO, তারপরে ফ্যাটি অ্যাসিড COOH, তারপরে হচ্ছে এই কিটোন CO, তারপরে হচ্ছে এস্টার, তারপরে হলো ইথার। এ হলো শিক্ষার্থী বন্ধুরা, এগুলো হচ্ছে তার কার্যকরী মূলক। আমরা এবার উচ্চারণ দেখব। যেমন অ্যালকেনের উচ্চারণ হচ্ছে, উচ্চারণের ক্ষেত্রে এন হয়, এন, আমি যদি বাংলায় লিখি এন। তারপরে অ্যালকিনের ক্ষেত্রে হয় ইন উচ্চারণ হয়। অ্যালকাইনের ক্ষেত্রে উচ্চারণ হয় আইন, এরকম উচ্চারণ হবে আইন। তারপরে অ্যালকোহলের ক্ষেত্রে অল উচ্চারণ হয় অল। তারপরে অ্যালডিহাইডের ক্ষেত্রে উচ্চারণ হয় এল। তারপরে ফ্যাটি অ্যাসিডের ক্ষেত্রে ওইক অ্যাসিড উচ্চারণ হয়, ওইক অ্যাসিড আমরা বলি ওইক অ্যাসিড। তারপরে কিটোনের বেলা ক্ষেত্রে উচ্চারণ হয় উন। তারপরে এস্টারের ক্ষেত্রে উচ্চারণ হয় ওয়েট, এবং ইথারের ক্ষেত্রে ইথার।
শিক্ষার্থী বন্ধুরা, এ হচ্ছে উচ্চারণের বিষয়। আমরা যদি সাধারণ সংকেত অ্যালকেনের সাধারণ সংকেত দেখি CnH2n+2, তার মানে n এর মান যদি n এর মান n = 1 2 3 4 ডট ডট এরকম হয়, অর্থাৎ n এর মান যত হবে তার দ্বিগুণের চেয়ে দুইটা হাইড্রোজেন বেশি হবে। তারপরে যদি আমরা অ্যালকিনের সাধারণ সংকেত দেখি তাহলে CnH2n। আমরা যদি অ্যালকাইনের সাধারণ সংকেত দেখি CnH2n-2। তারপরে আমরা যদি অ্যালকোহলের সাধারণ সংকেত দেখি CnH2n+1OH। আমরা যদি অ্যালডিহাইডের সাধারণ সংকেত দেখি CnH2n+1CHO। আমরা যদি ফ্যাটি অ্যাসিডের সাধারণ সংকেত দেখি শিক্ষার্থী বন্ধুরা এরকম। এরপরে কিটোন, এগুলোর সংকেত আছে কিটোন, এস্টার, ইথারের। তো এই ক্ষেত্রে শিক্ষার্থী বন্ধুরা আমরা এইগুলোই বেশি আমাদের কাজে লাগে। তো আমরা অ্যালকেনের একটি উদাহরণ দিচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো যে আমি যদি n এর মান যদি এখানে সাপোজ 2 হয় 2, তাহলে h এর মান হবে মানে h হবে কার্বনের দ্বিগুণ, তার মানে 2 দুগুণে 4 আর 2 এ 6 এরকম। এরপরে যদি আমরা একটা অ্যালকিনের যদি আমরা একটি উদাহরণ দিই, তাইলে এটা দিয়ে আমরা উদাহরণ দিচ্ছি শিক্ষার্থী বন্ধুরা C2, তাহলে হাইড্রোজেনের সংখ্যা হবে দ্বিগুণ, তার মানে হবে 4। তারপরে আমরা যদি অ্যালকাইনের একটি উদাহরণ দিই, যেমন আমরা যদি বলি যে C2H কত হবে শিক্ষার্থী বন্ধুরা, তার দ্বিগুণ, তাহলে 2 দুগুণে 4, 4 থেকে 2 গেলে 2। আমরা যদি অ্যালকোহলের একটি উদাহরণ দিই, যেমন C2, তাহলে H কত হবে শিক্ষার্থী বন্ধুরা, H এর সংখ্যা হাইড্রোজেন সংখ্যা হচ্ছে 2 দুগুণে 4 একে 5 আর OH থাকবে। আমরা যদি অ্যালডিহাইডের একটি উদাহরণ দিই, তাহলে ঠিক সেম C2H সাপোজ 2 গুণ 4 5 CHO। তারপরে আমরা যদি ফ্যাটি অ্যাসিডের একটি উদাহরণ দিই, সেম C2H5COOH। এরকম ভাবে শিক্ষার্থী বন্ধুরা এখানে মোটামুটি আমরা তোমাদের কাছে এই বিষয়টা একটু দাঁড় করেছি যে যৌগের অনেকগুলো নাম এবং তার কার্যকরী মূলক, তার উচ্চারণ এবং সাধারণ সংকেত আমরা একটি করে উদাহরণ এখানে সেট করেছি শিক্ষার্থী বন্ধুরা। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা বোর্ডে আরেকটু নামকরণের বিষয়টা একটু দেখছি। এখানে দেখো, এখানে মিথ আছে, মিথ গ্রিক শব্দে এখানে এটা হলো 1 আমরা ধরি, যেমন ইথ এখানে 2, প্রো মানে হলো 3, বিউট মানে হচ্ছে 4, প্যান্ট হচ্ছে 5, হ্যাক্স হচ্ছে 6 মানে 6, হ্যাট হচ্ছে 7, অক্ট হচ্ছে 8, নন হচ্ছে 9 এবং ডেককে বলা হয় 10। যেমন এখানে আনব্যাক মানে হচ্ছে 11, ডু ব্যাক মানে হচ্ছে 12, ট্রাইব্যাক মানে হচ্ছে 13, একটা ব্যাক হচ্ছে 14, পলিব্যাক হচ্ছে 15, হেক্সাডেক হচ্ছে 16, তারপরে হেপ্টাডেক হচ্ছে 17, অক্টাডেক হচ্ছে 18, ননাডেক হচ্ছে 19 এবং আইসোডেক হচ্ছে 20। তো শিক্ষার্থী বন্ধুরা এইটা অনেক সময় আমাদের নামকরণের ক্ষেত্রে কাজে লাগে। যেমন শিক্ষার্থী বন্ধুরা এখন তোমাকে যদি বলা হয় যে তুমি প্রোপেন লিখো, প্রোপেন তোমাকে যদি প্রোপেন নামকরণ করতে বলে যে প্রোপেন বা প্রোপেনের সংকেত লিখো, তাহলে আমরা এখানে দেখব যে প্রোপেন। তো প্রোপেন মানে এটা হচ্ছে অ্যালকেন, প্রোপেন মানে অ্যালকেনের জাত, তাইলে এটা অ্যালকেনের সমগোত্রীয়। তো প্রোপেনের অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2, এটা হচ্ছে অ্যালকেনের সাধারণ সংকেত।
তো যেহেতু অ্যালকেনের সাধারণ সংকেত, এখানে আমাকে বলা হচ্ছে প্রোপেন। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, প্রোপ মানে হচ্ছে 3, মানে অর্থাৎ 3 কার্বন। তো এখানে আমি কি দেখবো, n এর মান হচ্ছে, তাইলে এখানে যেহেতু প্রোপ মানে 3 আর আমাকে প্রোপেনের সংকেত লিখতে বলছে, তাহলে n এর মান হবে কত, 3। তা আমি কি লিখবো, যে C3। শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করো, তাহলে n এর মান হলো 3, তাহলে h কি হবে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে 2 × 3 + 2, তার মানে হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা C3H, 3 দুগুণে 6 আর 2 এ 8। এটা হলো প্রোপেন। তো তোমাকে যদি শিক্ষার্থী বন্ধু আবার বলে যে তুমি প্রোপিন লিখতে বলে, প্রোপিন, তাহলে এটা হলো অ্যালকিনের সমগ্রতি একটি সদস্য, অ্যালকিনের সদস্য প্রোপিন, অ্যালকিন। তাহলে অ্যালকিন হচ্ছে CnH2n, এটা হলো অ্যালকিনের সাধারণ সংকেত। তো সেম ক্ষেত্রে প্রোপিন, প্রো মানে হচ্ছে 3, তার মানে C হবে 3, n এর মান এখানে এই ক্ষেত্রে 3n, তাহলে h শিক্ষার্থী বন্ধু কি হবে, 2 × n এর জায়গা হবে 3, তার মানে হচ্ছে C3H, 3 দুগুণে 6, 6। এটা হলো প্রোপিন। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে যদি তোমাকে প্রোপাইন বলে, প্রোপাইন, প্রোপাইন, তাহলে এটার সাধারণ সংকেত কি শিক্ষার্থী বন্ধু, Cn। আমি একটু আগে তোমাদেরকে চার্টে দেখিয়েছি, CnH2n -2। তাহলে এখানেও প্রোপাইন, তার মানে এটা হলো অ্যালকাইন, অ্যালকাইনের একটা সদস্য। তো এই ক্ষেত্রে প্রোপ মানে 3, তাহলে C3H হবে শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করো, 2 × 3 - 2, তো তার মানে হচ্ছে C3H, 3 দুগুণে 6 থেকে 2 বাদ গেলে 4, তার মানে এরকম। তো শিক্ষার্থী বন্ধুরা, এইভাবে এই নামকরণগুলো করা যায়। আমরা যদি আরেকটু লক্ষ্য করি, আমরা যদি এটার একটা বড় একটি দেখি, যে আমাকে যদি বলে যে যেমন আমাকে যদি বলে অক্টেন লিখো, অক্টেন, অক্টেন, অক্টেন। তো শিক্ষার্থী বন্ধুরা, অক্টেন, n, এখানে n শব্দটা আসছে, তার মানে সেটা হলো অ্যালকেনের সদস্য একটা অক্টেন। তো যার সাধারণ সংকেত হচ্ছে CnH2n + 2। তো শিক্ষার্থী বন্ধুরা, অক্টেন, অক্টেন মানে হচ্ছে, অক্টা মানে হচ্ছে 8। তো এইখানে কার্বন মানে n এর মান হবে 8, তাহলে CH, H হবে মানে হাইড্রোজেন হবে 2 × যেহেতু n হচ্ছে 8, এই ক্ষেত্রে 8 প্লাস কত 2, তার মানে হচ্ছে C8, 8 দুগুণে 16, 17, 18। এটা হলো অক্টেন। ঠিক যদি তোমাকে অক্টিনের কথা বলে, অক্টিন, শিক্ষার্থী বন্ধুরা সেম আগের মতো তোমরা নিশ্চয়ই এটা পারবে। এটা হলো অ্যালকিন, তো অ্যালকিন হচ্ছে CnH2n। তো শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, যে অক্ট মানে হচ্ছে 8, এর সাথে n যুক্ত হইলে, ইন যুক্ত হলে অক্টিন হয়। তাহলে এখানে C8, n এর মান হচ্ছে 8, তাহলে H হবে মানে হাইড্রোজেন হবে তার দ্বিগুণ, তার মানে 2 × 8, C8, 16, H হচ্ছে 16। ঠিক এমনি করে আমরা অ্যালকাইনও বের করতে পারবো শিক্ষার্থী বন্ধুরা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরেকটা নামকরণের ক্ষেত্রে আরেকটা দেখি, যেমন যদি এরকম থাকে, আমরা অনেক সময় যেমন আমার CH, ডাবল বন্ড C, এই সি দুইটা হাত এখানে এই বন্ধনে যুক্ত হয়ে গেছে, আর দুইটা হাত আছে এখানে, একটা হাত আছে যুক্ত আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাকে যদি বলা হয় যে এইটার নাম কি, এই যৌগটার নাম, যৌগটির
যৌগ যৌগটির নাম কি? তাহলে সেক্ষেত্রে বন্ধু খেয়াল করো, তুমি কি করবে। তো তুমি প্রথমে আমি আমার আলোচনার প্রথমে বলছি এখানে একটা কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, তাহলে বোঝাই যায় এটা অ্যালকিনের একটা জাতের সদস্য হবে বা অ্যালকিনেরই একটা সদস্য হবে। তো এই ক্ষেত্রে শিক্ষার্থী বন্ধুরা তুমি একটু লক্ষ্য করো যে এখানে 1 2 3 4টা কার্বন আছে, তাহলে C4। আর হাইড্রোজেন আছে 1 2 3 4 5 6 7 8 9টা, না 1 2 3 4 5 6 7 8 9টা, 9টা আছে। সরি, এখানে আমাদের ভুল হয়ে গেছে, এখানে একটা হাইড্রোজেন কম হবে। তাহলে হাইড্রোজেন আছে 1 2 3 4 5 6 7 8টা, তার মানে হাইড্রোজেন হচ্ছে 8টা। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে যেহেতু সি হচ্ছে 4, সি কি 4 আর 4 হচ্ছে বিউট, তো এখানে ইএন যোগ হবে বিউট, বিউটের সাথে ইএনই যোগ হলে বিউটেন, তার মানে এই যৌগটার নাম হবে বিউটেন, বিউটিন। শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো, এখানে সি হচ্ছে 4, তো 4 কে আমরা বিউট বলি, আর এটা যেহেতু অ্যালকিনের জাত, তো অ্যালকিনের নামের শেষে ইএন যুক্ত হয়, মানে ইন যুক্ত হয়, তাহলে এটা হলো বিউটিন। তো এমনি করে এটার নামকরণ করা যায়। শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি আরেকটা যৌগের কথা একটু বলি, একটু লক্ষ্য করি, আমরা দেখো যে এখানে মনে করো সি এত সিএইচ এত সি এত CH3 2, এইখানে 1, এইখানে CH সেক্ষেত্রে বন্ধুরা মনে করো এরকম একটি এটার নামকরণ করতে বললো যে যৌগটির নাম কি এরকম বললো শিক্ষার্থী বন্ধুরা। তো এই ক্ষেত্রে আমরা একটু খেয়াল করি যে এইখানে শিক্ষার্থী বন্ধুরা এই ক্ষেত্রে এই জায়গায় এখানে একটা শাখা বের হয়েছে, এই শাখাটা হচ্ছে শাখাটা একটু লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা CH3। তো এইটা শিক্ষার্থী বন্ধুরা এই সাধারণ সংকেতে পড়ে এত, তার মানে হলো অ্যালকাইল, এটা হলো অ্যালকাইল। তো এটাও সি একটা, এখানে দেখো শিক্ষার্থী বন্ধুরা C1, তাহলে এইচ হবে তার দ্বিগুণের চেয়ে একটা বেশি, তাহলে 2 কে 2 কে 3, তাহলে এটাতে পড়ে। তাহলে এটা যেহেতু এক কার্বন, এটাকে আমরা বলি এক কার্বনকে বলে মিথ, তাহলে এখানে আই মানে আই যোগ হবে, তাহলে মিথাইল, শব্দটা হবে মিথাইল। তো শিক্ষার্থী বন্ধুরা এই ক্ষেত্রে তোমাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। তো যেহেতু এখানে কার্বন একক বন্ধন আছে, এটা বোঝাই যায় এটা অ্যালকেনের একটা সদস্য। তো এখানে 1 2 3 4 5টা শিকল আছে, লম্বা শিকল 5টা, তার মানে এটা বোঝাই যায় প্যান্ট, তার মানে প্যান্টেন হবে মূল যে শিকল, লম্বা শিকল, এটা হচ্ছে প্যান্টেন। তো এই ক্ষেত্রে শিক্ষার্থী বন্ধুরা তুমি একটু খেয়াল করো, যদি আমি এখান থেকে গুনি যে এটা 1 2 3 4 এটা 5, তাহলে দেখো যে এই যে শাখাটা বের হয়েছে সেটা 4 থেকে বের হয়েছে। তো আবার আমি যদি এদিক থেকে গোনা শুরু করি, এখান থেকে যে এটা 1 এটা 2 এটা 3 4 5, তাহলে দেখা যায় যে শাখাটা বেরোচ্ছে 2 থেকে। তো যেদিক দিয়ে গণনা করলে কম সংখ্যায় পরে এই শাখাটা সেদিক দিয়ে গণনা করতে হবে। তো যেহেতু আমি এদিক দিয়ে গণনা করাতে এই শাখাটা 2 থেকে বের হয়েছে, তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এটা কি লিখতে পারি যে এখানে আমরা বলতে পারি 2, এটা মিথাইল, আমি একটু আগে বলছি মিথাইল 2 মিথাইল, আর পুরো শিকলটা হচ্ছে 1 2 3 4 5 মানে প্যান্টেন, এন যোগ হবে, তা হলো প্যান্টেন।
তাহলে শিক্ষার্থী এটা হলো 2 মিথাইল পেন্টেন। এইভাবে শিক্ষার্থী বন্ধুরা আমরা এই যৌগগুলোর নামকরণ করতে পারি। তাহলে এটা একেবারেই একটা সহজ বা সিম্পল জিনিস। তোমরা বিষয়টা অবশ্যই এই নামকরণের প্র্যাকটিস করবে। অনেক সময় আমাদেরকে স্টুডেন্টরা বলে যে স্যার নামকরণের সমস্যা হয়। এটা একেবারেই সহজ। যদি কার্বন কার্বন তুমি একক বন্ধন দেখো, তো সেই ক্ষেত্রে এটা অ্যালকেনের জাত হবে, তুমি এটা বুঝতেই পারো। তারপরে কার্বনের সংখ্যা গণনা করবা। যদি কার্বন 4টা কার্বন হয়, তাইলে মানে এটার সাথে এন যোগ হবে বিউটেন। যদি এটা 8টা কার্বনের লম্বা শিকল হয়, তাহলে বুঝোই যে এটা অক্টের সাথে এন যোগ হবে, তার মানে অক্টেন, এরকম। আর যদি কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে, তাহলে এটা অ্যালকিনের কোনো একটা সদস্য হবে, অ্যালকিন জাতের। তাহলে সেই ক্ষেত্রে তোমাদেরকে, যেমন যদি এটা 2টা কার্বনের সাথে কার্বন কার্বন দ্বিবন্ধন হয়, তাহলে এটা আমরা জানি 2 কার্বন মানে ইথ, এর সাথে ইন যোগ হবে, তাহলে ইথিন, এরকম। যেমন বিউটিন, হ্যাক্সিন, হ্যাপটিন, এরকম শব্দ হবে। তো সেক্ষেত্রে বন্ধুরা এটা নামকরণটা অত না, তোমরা অবশ্যই এগুলো বাড়িতে চর্চা করবে। এবং আমি এই যে তোমাদের যে খনিজ সম্পদ যে চ্যাপ্টার জীবাশ্মের, এই ক্ষেত্রে আমি আমার ধারাবাহিক ক্লাসগুলো আমি চালিয়ে যাব। এরপরে খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে, যেমন তোমার অ্যালকেন প্রস্তুতি, অ্যালকেনের রাসায়নিক ধর্ম আছে, আবার অ্যালকিন প্রস্তুতি এবং অ্যালকিনের রাসায়নিক ধর্ম, এই অ্যালকোহলের প্রস্তুতি, এইগুলো পরীক্ষায় তোমাদের আসে। তো এইগুলো নিয়ে আমি পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব। তো সেই পর্যন্ত তোমরা এই নামকরণের বা এই যে হাইড্রোকার্বনের যে বিষয়গুলো, এগুলো তোমরা বাড়িতে চর্চা করবে। আশা তোমরা ভালো থাকো এবং সুস্থ থাকো।